নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, টোটাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের পাঠদান করব বাংলা ব্যাকরণের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কারক। কি পাঠদান করব আমরা আজকে? কারক। তো আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি ফলো করবে। কারক কি? এক কথায় খুব সংক্ষেপে যদি বলি, কারক হচ্ছে সম্পর্ক। কারক হচ্ছে সম্পর্ক। কিসের সাথে কিসের সম্পর্ক? বাক্যে অবস্থিত ক্রিয়ার সাথে অন্যান্য যে পদগুলো, প্রত্যেকটির আলাদা আলাদা সম্পর্ক থাকে এবং বাক্যের ক্রিয়ার সাথে সেটি থাকবেই সম্পর্ক। যদি কোনো পদের সম্পর্ক না থাকে সেটি সম্বন্ধ পদ। যেমন রহিমের ভাই নবম শ্রেণীর ছাত্র। রহিমের ভাই নবম শ্রেণীর ছাত্র। কে ছাত্র? ভাই। তাহলে রহিমের সাথে কি সম্পর্ক? নবম শ্রেণীর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তো রহিমটা হচ্ছে সম্বন্ধ পদ। আচ্ছা, আমরা সে কথায় পরে যাচ্ছি। আপাতত তোমাদের বইয়ের 35 অনুচ্ছেদে কারকটি পাঠ্য আছে। আমরা খুব সংক্ষেপে শুধুমাত্র কারকের যে প্রকারভেদ সেটির সাথেই আমাদের আজকে পরিচিত হওয়া। তোমাদের খুব সংক্ষিপ্ত সিলেবাস, আগের মতো বিস্তারিত নেই, একদম শর্টকাট। আশা করছি তোমাদের জন্য খুব বেশি সহজ। আগের বইগুলোতে কিন্তু বিস্তারিত আলোচনা ছিল, সেরকম আলোচনা এখন আর নেই। এখন একেবারেই সংক্ষেপে আলোচনা। তো কারণ হচ্ছে প্রত্যেকটি পদের সাথে ওই বাক্যে অবস্থিত যে ক্রিয়াটি তার সম্পর্ক, এটাই হচ্ছে কারণ। আমাদের যেমন একটি পরিবার থাকে, পরিবারে বাবা থাকেন এবং পরিবারের অনেকগুলো সদস্য, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই, বোন, এরকম অনেক সদস্য পরিবারের, এবং এই সব সদস্যর সাথে বাবার সম্পর্ক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন সম্পর্ক। সেরকমই একটা বাক্যের একটা ক্রিয়া থাকে। তোমরা জানো যে ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না। একটা ক্রিয়া থাকে এবং সেই ক্রিয়ার সাথে অন্যান্য পদগুলির প্রত্যেকটা সম্পর্ক থাকে, তবে আলাদা আলাদা সম্পর্ক। বাবার সাথে যেমন সব সদস্যের সম্পর্ক থাকে, সেরকম ক্রিয়ার সাথে অন্যান্য সকল পদের সম্পর্ক থাকে। তো এক্ষেত্রে আমাদের বাক্যে অবস্থিত ক্রিয়াটিকে আমরা আগে চিহ্নিত করব। যেমন আমি তোমাদের জন্য খুব বেশি সহজ করে আজকে বুঝাবো। এর জন্য আমি ছোট ছোট বাক্য নিয়েছি, ছোট ছোট সহজ উদাহরণ দিয়ে আমি আজকে তোমাদের বোঝাবো, যেন পাঠটি তোমাদের কাছে বেশি সহজ মনে হয়। আমরা কি করব? আমরা বাক্যের মধ্যে ক্রিয়াটিকে আগে চিহ্নিত করব, তারপর আমরা কিভাবে ওই ক্রিয়ার সাথে উদ্দিষ্ট পদটির সম্পর্ক সেটি আমরা নির্ণয় করব। তো কারক হচ্ছে, আমরা সহজভাবে যদি বলি, কারকের সংজ্ঞা হচ্ছে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক তাকেই কারক বলে। কারক কত রকম? কারক হচ্ছে 6 রকম। কারক হচ্ছে 6 রকম। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। আবার বলছি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আমরা জাস্ট এই কারকগুলোকে চিহ্নিত করতে শিখবো আজকে। আমরা যদি প্রত্যেকটি সংজ্ঞা বুঝতে পারি, তাই
তাহলে আমাদের জন্য খুব সহজ কারক চিহ্নিত করা। তো প্রথমে আমি আসি কর্তৃকারক। কর্তৃ মানে কর্তা। তো কর্তৃকারক কর্তা যে কাজটি করে ওই ক্রিয়ার সাথে তার কি সম্পর্ক? ওই কাজটি যে করে সেই কর্তা। একেবারে সহজ। কাজটি ক্রিয়াটি যে করবে সেই কর্তা, সেই কর্তৃকারক। যেমন আমি বই পড়ি, একেবারেই সহজ একটি বাক্য আমি নিয়েছি, আমি বই পড়ি। এখানে একটি বাক্য, এই বাক্যের মধ্যে 3টি পদ আছে। আমি বই পড়ি, ক্রিয়া কোনটা? পড়ি। পড়িটা হচ্ছে ক্রিয়া। আমরা প্রথমে ক্রিয়াকে চিহ্নিত করব, তারপরে দেখব ওই ক্রিয়াটি কে করে। যে করে সেই কর্তা, সেই পদটি কর্তৃকারক। আমি, এই ক্রিয়াটি কে করছে? আমি। তাহলে এই আমিটাই হচ্ছে কর্তৃ। আমি কর্তা। কিন্তু এই পদ, আমি তো একটি পদ, এই বাক্যের মধ্যে এটি হচ্ছে একটি পদ। এই পদটি কর্তৃকারক। কত সহজ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, পড়াটা সবসময় সহজ করে পড়বে, জটিল করতে যাবে না। পড়া খুব সহজ, খুব সংক্ষিপ্ত, খুব বেশি জটিল করার দরকার নেই। আমরা সহজ কথায় আজকে কারকটা বুঝে নিব, এক কথায় যে কাজটি করে। আচ্ছা, এরপরে কর্ম। কর্ম হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা কাজটি করে। দেখো, একই বাক্য আমি দ্বিতীয়বার লিখেছি কর্মকারকের ক্ষেত্রে। আমি বই পড়ি, এইটা ক্রিয়া। আমি হচ্ছে কর্তা, কিন্তু কর্ম কোনটা? আমি কি আশ্রয় করে কাজটি করছি? আমি বইকে আশ্রয় করে কাজটি করছি। এই বই হচ্ছে কর্ম। যাকে আশ্রয় করে কাজ করা হয় সেটি হচ্ছে কর্ম। তোমরা কর্তা এবং কর্মের মধ্যে একটু, কর্তা, ক্রিয়া, কর্ম, এই তিনটার মধ্যে তোমরা একটু প্যাচ লাগিয়ে ফেলো। ক্রিয়া তো ক্রিয়া, কাজের নাম। কাজের নাম নয়, কাজ, যে পদ দ্বারা কাজ বোঝায়। কর্তা হচ্ছে যিনি করেন, আর কর্মটা হচ্ছে, কর্ম কিন্তু এখানে ক্রিয়া নয়, কর্ম হচ্ছে যাকে আশ্রয় করে কাজ করা হয়। আমি কি আশ্রয় করে কাজটা করছি? বই। আমি বই পড়ি। আরো সহজ করে আমি যদি বলি, আমরা ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করি, কি করি, কি দিয়া প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, কি এবং কাকে। কর্ম কিন্তু দুই রকম আছে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে কর্ম। কি পড়ি? বই, কর্ম। আর আমি যে তোমাদের বলেছি দুই রকমের কর্ম আছে, মুখ্য কর্ম, গৌণ কর্ম। সেটি অবশ্য তোমাদের বইতে দেয়া নেই, তবুও আমি তোমাদের একটু বোঝার জন্য, জানার জন্য একটু বলি। যেমন বাবা আমাকে একটি কলম দিয়েছেন, হ্যাঁ, এই বাক্যে কে কাজ? কর্তাকে বাবা। বাবা দিয়েছেন, দেয়ার কাজটি কে করেছে? বাবা করেছে, বাবা দিয়েছেন। তো বাবাটা হচ্ছে কর্তা, দিয়েছেন ক্রিয়া, কলম আমাকে। তাহলে এই দুটা হচ্ছে আমাকে আশ্রয় করে কাজটি করছেন। কাকে দিয়েছেন? কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্ম। কি দিয়েছেন? কলম, এটি কর্মকারক। কাকে দিয়েছেন? আমাকে, কর্মকারক। এই দুই রকমের কর্ম আমরা পাচ্ছি। এই দুই রকমের মধ্যে একটি হচ্ছে বস্তু আর একটি হচ্ছে ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তিবাচক কর্ম আর বস্তুবাচক কর্ম। বস্তুবাচক কর্মটাকে বলে মুখ্য কর্ম, ব্যক্তিবাচক কর্মটাকে বলে গৌণ কর্ম। কর্ম দুই রকম। কিভাবে বের করব? ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো
সেটি হচ্ছে কর্ম। এখানে বইটা হচ্ছে কর্ম। আমার প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আশা করছি কর্তা এবং কর্ম খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ, কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার আমরা একটু সামনে আগাচ্ছি। করণ, করণটা হচ্ছে কিসের সাহায্যে দিয়া প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাকে বলে করণ, সাহায্যকারী। আমি ওই কাজটি কিভাবে করি, তোমরা দেখতে পাচ্ছ যে ওই ক্রিয়ার সাথে সম্পর্ক আছে। প্রত্যেকটি কারকে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, আলাদা আলাদা সম্পর্ক। এখানে আমরা চিহ্নিত করে ক্রিয়াটা লিখি। কিসের সাহায্যে লিখি, কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। তাহলে কলম হচ্ছে করণ কারক, যার সাহায্যে কাজটি করি। আমি চশমা দিয়ে দেখি, দেখার কাজটি কি দিয়ে হচ্ছে? চশমা দিয়ে। চশমাটা হচ্ছে করণ কারক, যার সাহায্যে কাজ করে তাকে বলে করণ কারক। কলম দিয়ে লিখি, করণ কারক। তারপর সম্প্রদান। সম্প্রদানটা হচ্ছে দান করার বিষয়। যাকে দান করা হয় তাকে সম্প্রদান করে। যাকে দান করা হয়, ভিক্ষুককে ভিক্ষা দাও, দাও হচ্ছে ক্রিয়া। কাকে দাও? ভিক্ষুককে। ভিক্ষুককে শব্দ ত্যাগ করে দিতে হবে। আমি ধোবাকে কাপড় দেই, সেটি কিন্তু আমরা ধোবাকে কাপড় একেবারে দিয়ে দিচ্ছি না, আমরা একেবারেই যাকে দান করি, দানের বিষয় যাকে দিব সেই হচ্ছে সম্প্রদান। তারপর হচ্ছে একেবারে সহজ, তাই না, মনে রাখার মতো, অপাদান আর অধিকরণ। অপাদান হচ্ছে কাজটি যেখান থেকে হয়, কাজের উৎস। এক কথায় আমরা বলবো কাজের উৎস। কাজটি যেখান থেকে সম্পন্ন হয়। দেখো আমি লিখেছি কি, লোকটি বিদেশ থেকে এলেন। এলেন হচ্ছে ক্রিয়া, তাই না? তিনি আসলেন বিদেশ থেকে, এ আসা একটা কাজ। তাহলে এলেনটা হচ্ছে ক্রিয়া। কোথা থেকে, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে অপাদান, ওই কাজের উৎস। কোথা থেকে উৎপত্তি হয়েছে? বিদেশ থেকে, কাজটি বিদেশ থেকে হয়েছে। বিদেশ থেকে এলেন, এই লোকটি বিদেশ থেকে এলেন। এই বিদেশ হচ্ছে অপাদান, বিদেশ হচ্ছে অপাদান। একই উদাহরণ আমি তোমাদের বোঝার জন্য আবার লিখেছি একই রকম। তিনি বিদেশে গেলেন, এটি হচ্ছে অধিকরণ কারক। কোনটি অধিকরণ কারক? গেলেন ক্রিয়া, আমরা চিহ্নিত করলাম। এই গেলেনটাকে আমরা চিহ্নিত করলাম, গেলেনটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, অধিকরণ কারকের সংজ্ঞাটা হচ্ছে কাজটির অবস্থান। অধিকরণ মানে আধার, যেখানে অবস্থান করে। আধার মানে কি? আধার মানে পাত্র, যেখানে থাকে। তাহলে আমরা অধিকরণের কারকের ক্ষেত্রে আমরা দেখব ক্রিয়াটির অবস্থান। তিনি কোথায় অবস্থান করছেন? গেলেন মানে কি? বিদেশে আছেন, তাই না? বিদেশে গেলেন মানে বিদেশে আছেন। তিনি এখন কোথায় আছেন? বিদেশে আছেন। এই বিদেশটা হচ্ছে অধিকরণ। আমি এই দুটো বাক্য মধ্যে বিদেশ ব্যবহার করেছি। দুইটা বিদেশ একই রকম শব্দ, কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্কটা আলাদা আলাদা, সেই জন্য কারকও আলাদা আলাদা। এই বোঝার সুবিধার জন্য এই যে পার্থক্য, এই পার্থক্যের মাধ্যমেই তোমরা সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পারবে। একটা হচ্ছে ওখানে অবস্থান আর করছেন না, ওখান থেকে এলেন, ক্রিয়াটি ওখান থেকে উৎপত্তি হয়েছে। ক্রিয়াটির উৎস যেখান থেকে, যেমন গাছ থেকে ফল পাড়ো, গাছ থেকে ফল আনো।
তাই আমরা আনার কাজটি গাছ থেকে করেছি, ফলটি কিন্তু এখন আর গাছে নেই। যদি বলি গাছের ফল আছে, সেক্ষেত্রে হবে অধিকরণ কারক, আঘাত আছে, অবস্থান করছে। আর গাছ থেকে যখন আমরা ফল নামিয়ে আনি, সেটি কিন্তু আর গাছে থাকছে না, ওই ক্রিয়াটিভ উৎস হচ্ছে গাছ। ওই গাছটা হচ্ছে অপাদান, গাছের ফল আছে, এটি হচ্ছে অধিকরণ। অধিকরণ মানে আধার, পাত্র। এই অধিকরণ কারকেরও আবার শ্রেণী বিভাগ আছে। সময়, যে সময়ে বা যে বিষয়ে বা যে স্থানে কাজটি ক্রিয়াটি অবস্থান করছে, সেটি হচ্ছে অধিকরণ। আমি যদি বলি শুক্রবার স্কুল বন্ধ, কখন? শুক্রবার, এটি হচ্ছে সময় অধিকরণ। ওই সময়ে কাজটি সংগঠিত হচ্ছে, সময় অধিকরণ। ছেলেটি অঙ্কে দুর্বল, এটি হচ্ছে বিষয় অধিকরণ। কোন বিষয়ে কাজটি হচ্ছে? অঙ্ক, গণিত। এই বিষয় অধিকরণ। স্থান অধিকরণ, এটা হচ্ছে স্থান অধিকরণ। শুক্রবার স্কুল বন্ধ, শুক্রবার হচ্ছে সময় অধিকরণ। আর মেয়েটি ব্যাকরণে পাকা, মানে ব্যাকরণ সে ভালো বলছে, বিষয়, বিষয় অধিকরণ। তোমরা অবশ্যই শব্দ দেখে কারক নির্ণয় করবে না। আমরা কারক নির্ণয় করব কিভাবে? আমরা ওই উদ্দিষ্ট পদটির সাথে ক্রিয়ার সম্পর্কটা ভেবে আমরা কারক নির্ণয় করব। খুব সংক্ষেপে তোমাদের সুবিধার্থে আমি আবারও 6 রকমের কারকের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আমরা প্রথমে ক্রিয়াকে চিহ্নিত করব, ক্রিয়ার সাথে ওই উদ্দিষ্ট পদটি সম্পর্ক কি সেটি দেখব, দেখে আমরা কারক নির্ণয় করব। আমি আবার খুব সংক্ষেপে বলি, যে কাজটি করে সেই কর্তা, যাকে আশ্রয় করে করা হয় সেটি কর্ম, যার সাহায্যে করা হয় সেটি করণ, যাকে সত্যত্যাগ করে কিছু দেওয়া হয় সেটি সম্প্রদান, যেখান থেকে কাজটি উৎপত্তি হয় সেটি হচ্ছে অপাদান, যে স্থানে, যে সময়ে বা যে বিষয়ে কাজটি সংঘটিত হয়, কাজটির অবস্থান করে, সেটি হচ্ছে অধিকরণ। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি, 6 রকম কারকের সংক্ষিপ্ত পরিচিতি। আর যেটি কোনো ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নাই, সেটি হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কখনো কারক নয়, কারণ ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে সেই পদটি কারক হবে না। বাক্যে অবস্থিত ক্রিয়ার সাথে সব পদেরই সম্পর্ক থাকে বিভিন্ন রকম, 6 রকমের সম্পর্ক তো আমি দেখিয়েছি। আর যেটি সম্পর্ক থাকে না সেটি সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কখনো কারক নয়, কারণ ক্রিয়ার সাথে সেটি সম্পর্ক সরাসরি থাকে না। আমার প্রিয় শিক্ষার্থী, খুব সহজে এই হচ্ছে 6 রকম কারকের পরিচিতি। এইটুকুই তোমাদের খুব ভালো করে বুঝলেই তুমি যে কোনো বিষয়ে, যে কোনো জায়গা থেকে কারক, যে কোনো শব্দ, বাকি অবস্থিত যে কোনো পদেরই কারক নির্ণয় করতে পারবে। তুমি এটি তোমার একটা গল্প বই নিয়ে গল্প বই থেকে ট্রাই করতে পারো। তুমি আন্ডারলাইন করো, এই পদটির সাথে দেখি তো ক্রিয়াটার কেমন সম্পর্ক আছে, তাহলে এটি কি কারক হবে। এরকম নিজে নিজে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তুমি বেশি কষ্ট হবে না তোমার বুঝতে, খুব সহজে তুমি বুঝে ফেলবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কারককে চিহ্নিত করা। তারপর কারকের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভক্তি। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে বাক্যের মশলা। মা যেমন রান্না করেন, মাছ আর পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে যেমন হবে না, তরকারি হবে না, বিভক্তি ছাড়াও বাক্য হবে না।
মাছের সাথে লবণ দিতে হবে, হলুদ মরিচ মশলা দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে সেরকম। তাহলে পানির সাথে মাছ এবং মশলা মিলিয়ে মিশে যে একটি সুন্দর তরকারি হবে। আর মশলা না দিলে যেমন তরকারি হবে না, আর বিভক্তি চিহ্নগুলো না দিলে বাক্য হবে না। যেমন আমি বলি, জেলে নদী মাছ ধর, জেলে নদী জাল মাছ ধর, হলো কিছু? হলো না, কারণ এখানে আমরা মশলা যুক্ত করি নাই। মশলাই হচ্ছে বিভক্তি। বিভক্তির কাজ হচ্ছে একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক তৈরি করা। আমাকে কি করতে হবে? আমরা জানি যে বাক্যে অবস্থিত প্রত্যেকটি পদের সাথে বিভক্তি আছে। যেমন আমি বই পড়ি, এখানে কি বিভক্তি আছে? আমির সাথে কি আছে? শূন্য বিভক্তি আছে। আমি, কারণ আমিকে আর ছোট করা যাচ্ছে না। বই শূন্য বিভক্তি, পড়িতে কি বিভক্তি? পড় যোগ ই, পড়ি, ই বিভক্তি আছে। শূন্য শূন্য ই, কলম দিয়ে, এই দিয়েটা একটা বিভক্তি। ভিক্ষুককে, এই কেটা একটা বিভক্তি। এই যে দিয়ে একটা বিভক্তি, এখানে শূন্য এখানে শূন্য, যেখানে দেখা যাচ্ছে না সেখানে শূন্য, থেকে একটা বিভক্তি, কে একটা বিভক্তি। হ্যাঁ, বিদেশে এখানে এ আছে, এ বিভক্তি। তো জেলে নদী জাল মাছ ধর, এখানে আমরা বিভক্তি যদি লাগাই তাহলে কি হবে? জেলে নদীতে জাল দিয়ে মাছ শূন্য বিভক্তি, ধরে ধর যোগ এ, এ বিভক্তি। বাক্যে অবস্থিত একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা যে শব্দাংশ বা যে অব্যয় পদগুলো, অব্যয় অংশগুলো আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে বিভক্তি। এই যে আমি বিভক্তি তোমাদের সুবিধার জন্য এখানে আমি লিখে রেখেছি। এই চিহ্নগুলো হচ্ছে বিভক্তির সংক্ষিপ্ত চিহ্ন, এক বচনে। বহু বচনের রূপটি আবার ভিন্ন। যেমন বিভক্তি চিহ্ন আবার 7 রকমের: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা লিখে নাও এবং এটি তোমরা সূত্রের মতো করে মুখস্থ রাখতে হবে। প্রথমা শূন্য অ আ, দ্বিতীয়া কে রে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ে, সপ্তমী এ অ তে। এটা একদম তোমাদের মুখস্থ থাকতে হবে। এখন বিভক্তি নির্ণয় করতে হবে। তোমরা প্রথমত কারক নির্ণয় করবে, পরে বিভক্তি। এই যে পদটি আমি যদি বলি এটি কর্তৃকারক, কর্তৃকারকে কোন বিভক্তি কি বলবে? প্রথমা। এই যে শূন্যটা কোথায় আছে? প্রথমা। কর্মকারকে এটি কোন বিভক্তি? শূন্য বিভক্তি, মানে প্রথমা বিভক্তি। তারপরে হচ্ছে করণকারকে দিয়ে, দিটা কি? তৃতীয়া বিভক্তি। দেখেছো? সম্প্রদানে ভিক্ষুককে কোন বিভক্তি? কে কোথায়? চতুর্থী। সাধারণত দেখো এখানে কিন্তু দ্বিতীয়া এবং চতুর্থী একই রকম। দ্বিতীয়া চতুর্থীটা একই রকম। একই রকম হলে তোমরা কি করবে? কর্মের বেলায় বলবে এটা দ্বিতীয়া বিভক্তি, সম্প্রদানের বেলায় বলবে এটা চতুর্থ বিভক্তি। এটা তোমরা মনে রাখবে। কর্মকারকের বেলায় বলবে দ্বিতীয়া, আর সম্প্রদানের বেলায় বলবে এটি চতুর্থী, কারণ অবস্থান অনুযায়ী। কর্মকারক 2 এর মধ্যে আছে, সম্প্রদান 4 এর মধ্যে আছে, সেভাবে বলবে। তারপর হচ্ছে অপাদান। অপাদানে কি আছে? বিদেশ থেকে, থেকে থেকে দেখো পঞ্চমী, কোথায় থেকে? পঞ্চমী। অধিকরণে কি আছে? বিদেশ এ, এ বিভক্তি। এ কোথায় আছে? সপ্তমী। সাধারণত কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, আর অপাদানে পঞ্চমী, অধিকরণে সপ্তমী। এটা হচ্ছে নিয়ম। আর সম্বোধন পদে হচ্ছে এই ষষ্ঠীটা হয় রয়। যেমন আমি শুরুতেই বলেছিলাম রহিমের ভাই, রহিমের। তাহলে এটা হচ্ছে নিয়ম।
নিয়মের ব্যতিক্রম আছে, সব নিয়মের ব্যতিক্রম থাকে। সব কারকেই সব বিভক্তিযুক্ত হয়, যে কোনো কারকেই যে কোনো বিভক্তিযুক্ত হয়। আমরা পরবর্তী আরেকটা ক্লাস নেব বিভক্তি নির্ণয়ের উপরে। আমি আশা করব সেই ক্লাসটিও তোমরা ফলো করবে। তো সময়ের স্বল্পতার জন্য আমি ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, এটি নোট করবে এবং তোমাদের বইতে খুব সংক্ষেপে আছে, পুরোটাই তোমরা খুব ভালো করে শিখে নেবে। কারকটি তোমাদের মাথায় ভালো করে ঢোকাবে যে কোনটা কোন কারকের পরিস্থিতি, যেন এলোমেলো মনে না হয়। খুব সহজে এটি আমি আশা করছি তোমরা নোট নিয়েছ। তো তোমাদের জন্য অনেক 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 শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।